শুরুতে বাজেট প্রসঙ্গ। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট এবং বাংলাদেশের 55তম বাজেট। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে এনে আগামী অর্থবছরে 6.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং টেকসই উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে 10টি প্রধান অগ্রাধিকার বা কর্মপথ নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির মন্দার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতায় তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবেলার প্রত্যয়কে কেন্দ্রে রেখেই এবারের বাজেটে স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। সামগ্রিক কৌশল নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের মাধ্যমে 2034 সালের মধ্যেই বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে। দেশব্যাপী সাশ্রয়ী, নির্ভরযোগ্য, উচ্চগতির হাই স্পিড ইন্টারনেট নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম 100 দিনের মধ্যে দেশের সকল বিমানবন্দর, 7টি রেলওয়ে স্টেশন সহ আন্তনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। দেশব্যাপী শহর ও গ্রাম অঞ্চলে 100 মেগাবিটস পার সেকেন্ড টু 1 গিগাবিটস পার সেকেন্ড উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দর্শক, এদিকে বাজেটের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির সম্মানিত ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাজেট চিন্তাশীল, তবে বাজেট বাস্তবায়নে যে আর্থিক খাত সেটি দুর্বল। আর অর্থনীতিবিদ আবু আহমেদ জানান, বেসরকারি খাত থেকে সুদের হার কমানো ও পুঁজি বাজারকে চাঙ্গা করা গেলে এই বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে। কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয় বেড়ে যাচ্ছে দিনের পর দিন, যাতে এবং এই জন্য বাংলাদেশ ইকোনমি কর্জের মধ্যে ডুবে যাচ্ছে। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। আর জিডিপি গ্রোথ রেট বর্তমানে 3.4 বা 3.5, এখান থেকে 5.5-এর মধ্যে তো অবশ্যই নিতে হবে। মূল অর্থনীতি যদি সামনে না এগোয়, তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে সেগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তো বাজেটের প্রতিক্রিয়া কি বলছেন সংসদ সদস্য ও অর্থনীতিবিদরা, বিস্তারিত জানাবেন আমাদের। জি তাবাচ্চুম, আপনি যেটি বলছেন যে 9,38,000 কোটি টাকা, এটা আসলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবং বিএনপি ক্ষমতায় আসার পর এটি প্রথম তাদের বাজেট। এবারের বাজেটটি ঘোষণা করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। তিনি বাজেট পেশ করেছেন এবং এখনও চলছে বাজেট অধিবেশন এবং সেই বাজেটে যে একটি ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যদিও এই ঘাটতির সংখ্যাটা একটু বেশি গতবার বাজেট থেকে, সেটি কমিয়ে আনার অনেক চেষ্টা করা হয়েছিল বলছিলেন, তবে সেটি কমিয়ে আনা সম্ভব হয়নি। তবে যে বড় বাজেটটি দেওয়া হবে সেটি আগে থেকেই বলা হয়েছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি যে 9,38,000 কোটি টাকার বাজেট সেটি পেশ করেছেন অর্থমন্ত্রী। এবং এই বাজেটটি গত অর্থ বছরের যে বাজেটটি ছিল সেই বাজেটের থেকেও 1.5 লাখ
কোটি টাকা বেশি বাজেট, বড় বাজেট যেটি বলা হয়। তো এই যে বাজেটটি আপনি যে সবার বলছেন যে বাজেটের প্রতিক্রিয়া, আমরা দুজন অর্থনীতিবিদ আমাদের সাথে কথা বলেছেন এই বাজেট পেশ হওয়ার পর, একজন দেবপ্রিয় ভট্টাচার্য আর একজন অধ্যাপক আবু মুসা। তারা যেমনটি বলছেন যে অধ্যাপক আবু মুসা তিনি বলছেন যে প্রবৃদ্ধি অর্জনের যেটি সরকার নির্ধারণ করেছে 6.5, সেখানে আসলে তারা বলছেন যে এটি আসলে সরকারের পক্ষে একা পক্ষে সম্ভব নয়, সেটি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে এবং সেই কারণে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হলে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে বেসরকারি খাতকে, সেটি ব্যাংক ঋণ হোক, অন্যান্যভাবে রেয়াত দেওয়ার বিষয় হোক, যেভাবে হোক বেসরকারি খাতকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং সেকে এগিয়ে আনার জন্য সরকারের একটি বড় ভূমিকা থাকতে হবে। তাহলে এই 6.5 যে জিডিপি প্রবৃদ্ধি অর্জন, সেটি অর্জন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। আরেকজন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন যে এই বাজেটটি চিন্তাশীল বাজেট, তবে এই বাজেট পূরণে যে আর্থিক খাতগুলো রয়েছে সেটি দুর্বল তার মতে। তিনি বলছেন যে এটিও আসলে কভার করে আনা যাবে যদি সরকারের দূরদর্শী দৃষ্টিভঙ্গি থাকে এবং অন্যান্য যে খরচ সেটি কমিয়ে আনা সম্ভব হয়, তাহলে হয়তো সেটিও সম্ভব হবে। তবে বিভিন্ন খাত থেকে যে এই জিডিপি বাজেটের যে অর্থনীতি যেটি আসবে বা যে বিভিন্ন খাত থেকে আসার কথা, সেগুলোর মধ্যে যেভাবে আসার কথা সেটি যদি সঠিকভাবে আসে, তাহলে হয়তো যেটি ঘাটতি ধরা হয়েছে সেই ঘাটতিতে যেভাবে পূরণ করার কথা সরকার বলছেন বিভিন্ন মাধ্যম দিয়ে, সরকার দেশি এবং বিদেশি ঋণ, সেই বিদেশি ঋণের কথা একটু কিন্তু অর্থনীতিরা বলছেন যে ঋণটি এখনও বাংলাদেশে কিন্তু এখনও অনেক বিদেশি ঋণ রয়েছে। নতুন করে বিদেশি ঋণ সেটি নেওয়া, একই সাথে দুটি ঋণ শোধ করা কিন্তু সম্ভব হবে না, অনেক কষ্টকর হবে, সেগুলো নিয়েও আসলে তারা কথা বলেছেন। তবে তারা যেটি বলছেন যে বাজেটটি আসলে চিন্তাশীলই বাজেট, তবে যেটি বলেছে যে সরকার একটি দূরদর্শী সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বিভিন্ন সরকারি যে অফিস আদালত থেকে শুরু করে যে ব্যয়, সেটি আসলে কমিয়ে এনে অন্যান্য খাতে যদি সুবিধা দেওয়া যায়, সেটি কিন্তু আসলে বাজেট পূরণে খুব ভূমিকা রাখবেন তারা মনে করছেন সেটি। আরেকটি বিষয় জানি রাখি যে এই বাজেটে কিন্তু যে মূল্যস্ফীতি ধরা হয়েছে, মূল্যস্ফীতি নামিয়ে আনার কথা বলা হয়েছে 7.5-এ, তবে সেটি কতটুকু সম্ভব সেটি নিয়ে আসলে সংশয় রয়েছে। কারণ এখনই কিন্তু দেখতে পাচ্ছেন যে মূল্যস্ফীতি অনেকটাই বেশি, 9-এর উপরে, সেই মূল্যস্ফীতি কমিয়ে আনা খুবই কঠিন হয়ে দাঁড়াতে পারে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু সরকার কর মওকুফ করেছেন, বিশেষ করে খাদ্য থেকে শুরু করে সামাজিক সুরক্ষা খাতেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কর কমানো হয়েছে। সামাজিক সুরক্ষা ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে বা অন্যান্য বিশেষ করে যদি মেডিকেল বিষয় থাকে, সে কথা রয়েছে যে মেডিকেলের যে যন্ত্রাংশ কেনা, সেগুলোর বিষয়ে কিন্তু অনেক কর কমানো হয়েছে। বিশেষ করে হার্টের রিংয়ের কিন্তু কর কমানো করা হয়েছে। সেখানে আসলে সরকারের কিন্তু এই ক্ষেত্রে কিছুটা হলেও এই যে বাজেটের যে বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেটের পূরণ করা কিন্তু সম্ভব হওয়া খুব দুরূহ হবে। তবে সেটি অর্থনীতিরা বলছেন যে এটা সরকারের দূরদৃষ্টি থাকতে হবে বাজেট পূরণে, এবং বিভিন্ন খাত থেকে যে টাকাগুলো আসবে বা বাজেটটা পূরণ হবে সেই খাতগুলোকে, বিশেষ করে সেই করগুলো যেন ঠিকঠাকভাবে নিতে পারে, কর আদায়ে যেন সরকার সঠিক পদ্ধতিতে যায়, সেটি উপরেও কিন্তু জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। তো আজকে বাজেট পেশ হয়েছে এবং এই বাজেট নিয়ে কিন্তু আলোচনাও হবে। আমরা আরও অপেক্ষা করছি, যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা আসবেন, তাদের প্রতিক্রিয়া জানবো, তারা কি মনোভাব দেখছেন, বিরোধী দল সরকার দল দুই দলেরই প্রতিক্রিয়া হয়তো আমরা জানাতে পারবো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ। এবার অন্যান্য সংবাদ। চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্য দেন শিশুটির মা, 2 খালা সহ 6 জন। সাক্ষ্য দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এবং পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। এর আগে গতকাল শিশুটির বাবা, নানি সহ 9 জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। বাকিদের সাক্ষ্য প্রদানের জন্য রবিবার দিন ধার্য করে আদালত। এ মামলায় সর্বমোট সাক্ষী রয়েছে 22 জন। গত 21 মে বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ঘটে শিশু ধর্ষণের এই ঘটনা।
মাদারীপুরে পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ইজি বাইক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 3 যাত্রী। সকালে রাজার উপজেলার টেকেরহাট কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মুন্সি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে। পুলিশ জানায় ঘাতক পিকআপ জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তারা। বরিশাল নগরীর বাজার রোড এলাকার কেএমসি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় কর্মরত চিকিৎসক সহ কয়েকজন স্টাফ মারধরের শিকার হয়েছেন। ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা বন্ধ রাখে। ফলে ভর্তি রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন। জানা যায় বাবুগঞ্জের এক মুমূর্ষু রোগীকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মুখোশধারী কয়েকজন যুবক চিকিৎসক ডাক্তার শুভেন্দু হালদার শিপু, মোতালেব মেহেদি ও তুষার সাহাকে অতর্কিতভাবে মারধর করে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আত্মীয়স্বজনকে বলা হয়েছে বরিশাল মেডিকেল কলেজে নিতে পারেন। তারা বলছে মেডিকেল কলেজ থেকে তো আসছি, এখন এখানে আবার চিকিৎসা নিতে চাই। তো আমাদের ডাক্তাররা তাদের সার্বিক যত সাধ্য চেষ্টা ছিল একজন রোগীকে বাঁচিয়ে রাখার জন্য করছে, কিন্তু ফেইল হয়েছে। এটা হসপিটালের এই সুনাম নষ্ট করার জন্য কতিপয় দুষ্কৃতিকারী এই সুযোগটা গ্রহণ করে মাস্ক পরে ভিতরে ঢুকে গেছে। তারা ভিতরে ঢুকে আমাদের সুনাম নষ্ট করার জন্য অতর্কিতভাবে ডাক্তার এবং কর্মচারীদের উপর হামলা চালায়। জামালপুরে সকাল 7:30টায় সীমান্তের 1082 নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে এক বৃদ্ধকে উদ্ধার করেছে বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। বিজিবি জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তি ষষ্ঠীচন্দ্র বর্মন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা। তিনি প্রায় 24 ঘন্টা সীমান্তের শূন্যরেখা অবস্থান করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মৎস্য শিকারে সরকার আরোপিত 58 দিনের নিষেধাজ্ঞা। তাই সাগর যাত্রায় অপেক্ষায় শেষ সময়ের মুখে আছেন ছেলেরা। ইতোমধ্যে নতুন সুতার বুনন দিয়ে জাল সবাই গুছিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন মৎস্য শিকারীরা। তবে অবরোধকালীন সময়ে বেশ কিছু অসাধু জেলের সমুদ্রে মাছ শিকার এবং অবৈধ ট্রলিং ট্রলারের দৌরাত্ম্যে বিপুল পরিমাণে ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস হওয়ায় আশানুরূপ মাছ না পাওয়ায় শঙ্কায় রয়েছেন অনেক জেলে। তাই আগামী অবরোধকালীন সময়ে সাগরে প্রশাসনের টহল জোরদারের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। অবরোধ মানছি, হাজার হাজার বোট মনে করেন সাগরে যায় হেরা মাছ ধরে ট্রলিংয়ে নষ্ট করে। ট্রলিংয়ে তো মনে করেন যে মাছ ফনা নষ্ট করে ট্রলিং তো মনে করেন বাদ দেয় না। ট্রলিংগুলা বন্ধ করলে মনে করেন সবচেয়ে ভালো হইতো সরকার। বড় বড় মন্ত্রী মেজেস্টার হেগো বড় বড় ট্রলিং, একজনের ট্রলিং আছে 20-30 কান। এরা নদীতে সব মাছ কাছে ধরিয়া লাই। হের ওরে বড় বড় এই লাল জালের বোট সকল যারা আছে এগো জাল ফলবা সব। গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা 2026-27 অর্থবর্ষের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। সকাল 9টায় পৌরসভার সভাকক্ষে প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শগুফতা হক বাজেটটি উপস্থাপন করেন। এ সময় টিএলসিসি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন। বাজেটে রাজস্ব খাতে 5,55,55,000 এবং উন্নয়ন খাতে 95,92,04,000 টাকা ধরা হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। 2025-26 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং খরিফ 2 মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক ডক্টর মোহাম্মদ আমানুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম মজুমদার। সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, সরকারি এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের ছাত্রীদের পরিবেশ সচেতন করে তুলতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা করারও আহ্বান জানান। উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই অংশ হিসেবে আজ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। কোস্টগার্ড বেস চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে অসহায় দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, ক্যাম্পেইনের মাধ্যমে মোট 637 জন মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। জনকল্যাণে ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড। কক্সবাজারে দেশের যুব সমাজকে দক্ষ মানব সম্পদের রূপান্তর এবং শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে অগ্রগতি অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউসেফ কক্সবাজারের একটি হোটেলের হলরুমে ইউসেফ বাংলাদেশের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ আল আজাদ। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, শিক্ষাবিদ, উন্নয়ন কর্মী এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী সহ প্রায় 120 জন অংশগ্রহণ করেন। এখানে বলতে চাচ্ছি যে পারফেক্ট পার্টনারশিপ। পটুয়াখালী বাউফলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল আল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাভারে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সহ 3 সহযোগীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। দুপুরে গ্রেফতারকৃতদের 7 দিনের রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার কক্সবাজার সদর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি শামীম সহ 3 জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত 22 মে মাদক সংক্রান্ত সংবাদ সংগ্রহে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হন এসএটিভি ও দেশ টেলিভিশনের রিপোর্টার এবং ক্যামেরা পার্সন। পরে আসামিদের গ্রেফতারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সাভার মডেল থানা তৎকালীন ওসি আরমান আলীকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নলদী ইউনিয়ন পরিষদের মাঠে আলোচনা সভায় শামসুল হক আজাদের সঞ্চালনায় আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল 2 আসনের বিএনপির প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ
টিপু সুলতান, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ হিমায়েত হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দীর্ঘ পূর্ণ খাল পুনর্খননের দুই ধারে 7,000 ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, খাল পুনর্খননের জলাবদ্ধতা দূর, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি প্রবাহ স্বাভাবিক হবে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে আরও চারা রোপণ করা হবে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় পদ্মা নদীর তীরে নদী ভাঙ্গন রোধ ও বিচ্ছিন্ন চরাঞ্চলের যাতায়াতের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। 4 দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক, কৃষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের কয়েক লাখ মানুষ নদী ভাঙ্গন ও দুর্বল যোগাযোগে ভোগান্তিতে আছেন। তারা সেতু, বাঁধ ও উন্নয়নের দাবি জানান, সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে মাদক সেবন ও বিক্রির বন্ধের দাবিতে একটি মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এবং বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান খলিফার নেতৃত্বে র্যালিটি আয়োজন করা হয়। র্যালিটি আব্দুল ব্যাপারীর কান্দি বুড়ার বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউনিয়নের সচেতন নাগরিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, আর তা ঘিরে কুষ্টিয়ায় বেড়েছে জার্সি ও পতাকার বিক্রি। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ফুটবল প্রেমীরা কিনছেন বিভিন্ন দেশের জার্সি ও পতাকা। বিশ্বকাপ শুরুর আগেই শহরের ক্রীড়া সামগ্রীর দোকান ও ফুটপাতের বাজারে দেখা গেছে ক্রেতাদের ভিড়। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডের জার্সি ও পতাকার চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। ফুটপাতে জার্সির দাম 100 থেকে 300 টাকা, আর দোকান ও শোরুমে 500 থেকে 1800 টাকা পর্যন্ত। চট্টগ্রামের রাউজানে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এমপি গোল ক্লাব ফুটবল টুর্নামেন্ট। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং তরুণ ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে নোয়াপাড়া এসকিউ স্পোর্টস এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম সোনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমাজসেবক আলহাজ জসিমউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চাঁদপুরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ও পৌর এলাকার 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্বকাপ, ইতিহাস, দেশ, খেলোয়াড় ও তথ্যভিত্তিক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান শিক্ষার্থীদের খেলাধুলা ও জ্ঞান চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।